আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। লুটের সবকিছু জানতেন হাসিনা, ভাগ পেতেন রেহানা জয়, সালমান এফ রহমান। হজের খরচ কমছে। সিইসির যে কলাম নিয়ে তোলপাড়। প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের দৃষ্টি আকর্ষণ করে যে পোস্ট সোহেল তাজের। জাসাদ ছাত্রলীগ থেকে যেভাবে জামায়াতের আমির হলেন ডক্টর শফিকুর রহমান। খালেদা জিয়ার গুরুতর অসুস্থ অবস্থার জন্য দায়ী যে 2 আইনজীবী। সার্জিসের নেতৃত্বে দুদিকে যে 4 সদস্যের দল। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। লুটের সবকিছু জানতেন হাসিনা, ভাগ পেতেন রেহানা জয়, সালমান এফ রহমান। রিমান্ডে জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, যেখানে শেখ হাসিনা ও তার পরিবারের নানা লুটপাটের কথা ফাঁস করেছেন। রিমান্ডে সালমান এফ রহমান জানিয়েছেন নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা। নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন। এর সবকিছুই জানতেন শেখ হাসিনা, তবে তিনি কখনো তাতে না করেননি। গ্রেপ্তারের পর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান। তার দাবি, শেখ পরিবারের অতি লোভের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে। তাতে সবসময় সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি। শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন, কারণ তিনি সবসময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন। সালমান এফ রহমানের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এম.এস. আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া 1.5 লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সাজিব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুল রাফুক তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয়। তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি। কেবল অর্থ পাচার নয়, দেশের ইনস্ট্যান্ট রিফাইনারি, চিনিকল হাতিয়ে নিলেও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের উপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে হজের খরচ কমছে। চলতি বছর হজের খরচ কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় উপদেষ্টা পরিষদের এক সভা শেষে তিনি এ তথ্য জানান। রিজওয়ানা হাসান বলেন, আমাদের হজ একটা বড় ব্যাপার মুসলমানদের জন্য, কিন্তু হজের মতো পবিত্র কাজেও একটি সিন্ডিকেট দেখতে পাই। তারা কারসাজি করে হজের প্যাকেজ মূল্য বাড়িয়ে তোলে। হজের যে খরচ সেটি যাতে যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। কত হতে পারে, কত কমানো যেতে পারে সেই আলোচনা হয়েছে। তবে বর্তমান প্যাকেজ যে অনেক বেশি, সেই প্যাকেজ কমিয়ে আনা সম্ভব। প্রাথমিক আলোচনা সেটা হয়েছে। এর আগে গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের 2টি প্যাকেজ ঘোষণা করেছিল আওয়ামী লীগ সরকার। সরকারি প্যাকেজে সর্বনিম্ন 5,79,000 টাকা এবং বেসরকারি প্যাকেজে সর্বনিম্ন প্রায় 5,90,000 টাকা নির্ধারণ করা হয়। উল্লেখ্য, চলতি বছর হজের প্যাকেজ ঘোষণা করা না হলেও প্রাক নিবন্ধন প্রক্রিয়া চলছে। আগামী 1 সেপ্টেম্বর থেকে চূড়ান্ত নিবন্ধন শুরু হবে, চলবে 30 নভেম্বর পর্যন্ত। গত 26 আগস্ট ধর্ম মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের জন্য 1,27,179 জন পবিত্র হজ পালন করতে পারবেন। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে সিইসির যে কলাম নিয়ে তোলপাড়। সংসদ অসাংবিধানিক প্রক্রিয়ায় ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আউয়াল। শুধু তাই নয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর সংবিধান স্থগিত না করেই যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম চলছে, তাতে জাতীয় নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতার কারণে নির্বাচন কমিশন সাংবিধানিক সংকটে পড়বে বলেও মন্তব্য করেছেন তিনি। এমন প্রেক্ষাপটে বিপ্লবের উদ্দেশ্যসমূহকে এগিয়ে নিতে অসামরিক ফরমান জারি করে সংবিধান পুরোপুরি অথবা আংশিক স্থগিত করার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি একটি দৈনিক সংবাদপত্রে সংস্কার, বিপ্লব ও ফরমান, সরকার ও সংবিধান শিরোনামে লেখা একটি কলামে তিনি আহ্বান জানান। ওই কলাম লেখার কারণ ব্যাখ্যা করে তিনি বলেছেন, আলোচনার জন্য কাউকে তিনি পাচ্ছেন না, তাই নির্বাচন কমিশন যে সাংবিধানিক সংকটে পড়েছে সেটা পত্রিকায় লিখে জনগণকে অবহিত করাই সমীচীন বলে মনে করছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় 3 সপ্তাহ নিশ্চুপ থাকার পর হঠাৎ করেই সংবাদপত্রে কলাম লিখে নিজের মতামত জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এরপর থেকে তার বক্তব্য নিয়ে
ব্যাপক তোলপাড় চলছে। গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থেকেও পতিত স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করা এবং সর্বশেষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে আইনি প্রশ্ন তোলায় তার পদত্যাগ ও বিচার দাবি করেছেন অনেকে। আইন বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলার পর তার এই পদে বসে থাকার আর কোনো সুযোগ নেই। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের দৃষ্টি আকর্ষণ করে যে পোস্ট সোহেল তাজের। বাংলাদেশের প্রথম ও স্বাধীনতা প্রধানমন্ত্রী সংগ্রামের শীর্ষ নেতা তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজকে গোপনে নজরদারিতে রেখেছেন বলে অভিযোগ করেছেন। বুধবার রাতে অভিযোগ করে নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দেন তিনি। সোহেল তাজ অভিযোগ করেন, এক ব্যক্তি সংসদ ভবন এলাকা থেকে তাকে অনুসরণ করে কন্টেনমেন্ট পর্যন্ত চলে আসেন। এরপর সোহেল তাজকে গাড়ি থামাতে বাধ্য করেন, কিছুক্ষণ পর আবার রহস্যজনকভাবে চলেও যান। এই ঘটনায় সোহেল তাজ বেশ ক্ষুব্ধ ও আতঙ্কিত। এ বিষয়ে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাবাহিনীর প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সোহেল তাজের ফেসবুক পোস্টে হুবাহু তুলে ধরা হলো। আজকে রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আতঙ্কজনক ও রহস্যজনক ঘটনার শিকার হই। একজন মোটরসাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে ক্যান্টনমেন্টের ভিতরে চলে আসে এবং একটা সময় তার বুকে লাল নীল বাতি জ্বালিয়ে আমাকে থামতে বলে। আমি থামার পর তার পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামতে বললেন তা তাকে জিজ্ঞেস করি। প্রতি উত্তরে সে আমাকে বলে যে তাদের লোক আসছে আর আমাকে তাদের জন্য অপেক্ষা করতে হবে। আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম তিনি কি আমাকে চিনতে পেরেছেন কিনা। জবাবে সে আমাকে বলল, আমি আপনাকে চিনি, আপনি সোহেল তাজ। তারপর সে মোবাইল ফোনে বলল যে সে আমাকে থামিয়েছে এবং লোকেশন জানিয়ে আসতে বলল। আমি আবার তার পরিচয় জানতে চাইলাম এবং কারা আসছে আর কেন আমাকে থামিয়েছেন জানতে চাইলাম। সে কোনো উত্তর না দিয়ে আবার ফোনে কথা বলল, তারপর আমাকে বলল চলে যেতে, আর সেও মোটরসাইকেল ঘুরিয়ে চলে গেল। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা সরকারের পতনের জন্য দায়ী কে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, জাসাদ ছাত্রলীগ থেকে যেভাবে জামায়াতের আমির হলেন ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান, যিনি দেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির, দশম শ্রেণীতে পড়াকালে জাসাদ ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করলেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনীতিক। মিষ্টভাষী শফিকুর রহমানের অমায়িক ব্যবহার, স্পষ্ট বক্তব্য, নেতৃত্বের দক্ষতা, সর্বোপরি সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে মুগ্ধ হয়েছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গত ৫ই আগস্ট নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই আলোচিত হচ্ছে ডক্টর শফিকুর রহমানের নাম। ৩৬ বছর বয়সী এই রাজনৈতিক জাসাদ ছাত্রলীগ থেকে দেশের বৃহৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কাণ্ডারি হয়ে ওঠার গল্প। গত ৫ই আগস্ট শেখ হাসিনা যেদিন দেশ ছেড়ে বাধ্য হন যেতে, সেদিনই আলোচনায় আসেন জামায়াতে ইসলামীর আমির। সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও তার নাম উচ্চারণের মধ্য দিয়ে নতুন করে সামনে আসেন ডক্টর শফিকুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে মন্দির সহ সংখ্যালঘুদের ঘরবাড়ি পাহারার সব কাজে সামনের সারিতে দেখা যায় জামায়াতকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অর্থ সহযোগিতা এবং সবশেষ মানভাসী মানুষের পাশে দাঁড়িয়ে জামায়াত আমিরের বক্তব্য মন জয় করেছে নেটিজেনদের, যেখানে তিনি বলেন, আমরা আপনাদের বাসায় মেহমান হয়ে এসেছি। বিশেষ করে গণ অভ্যুত্থানের পরপরই জামায়াত নেতার ঘোষণা, প্রতিশোধ নয় ক্ষমা। বৈষম্যের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি বলেন, সংখ্যালঘু সংখ্যাগুরু শব্দের কর্বর রচনা হোক, আমাদের পরিচয় হোক বাংলাদেশী। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, খালেদা জিয়ার গুরুতর অসুস্থ অবস্থার জন্য দায়ী যে দুই আইনজীবী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর অসুস্থ অবস্থার জন্য দুর্নীতি দমন কমিশনের দুই আইনজীবীকে দায়ী করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনতিবিলম্বে ওই দুজনকে গ্রেপ্তার করে বিচারের দাবিও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সংসদ সম্মেলনে এই দাবি জানান। তিনি বলেন, খালেদা জিয়ার আজকে গুরুতর অসুস্থ অবস্থার জন্য দায়ী পিপি মোশাররফ হোসেন কাজল ও দুদকে আওয়ামী লীগের দালাল প্রধান আইনজীবী খুরশিদ আলম খান। এই সাবেক ছাত্রলীগের ক্যাডার ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে সম্পূর্ণ মিথ্যা মামলায় দোষী সাব্যস্ত করে দেশনেত্রীকে বছরের পর বছর কারাগারের স্যাঁতস্যাঁতে অন্ধকার প্রকোষ্ঠে বিনা চিকিৎসায় আবদ্ধ রেখেছিলেন। রিজভী বলেন, 111-এর ধারাবাহিক এক্সটেনশন অবৈধ আওয়ামী লীগ সরকারের গত 16 বছরের শেখ হাসিনা নির্দেশনা মতো খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নেতাদের নামে বহু কাল্পনিক মামলা আবিষ্কার করে তাতে গণভবনের রায় পাঠ করে সাজা দেওয়া হয়েছে। কাজল এবং খুরশিদরা বেগম খালেদা জিয়াকে ক্যাঙ্গারু আদালতে প্রকাশ্যে অপমানজনক কথা বলতে হুমকি দিত। দেশনায়ক তারেক রহমান সম্পর্কে কটূক্তি করেছে।
রিজভী অভিযোগ করে বলেন, কাজল খুরশিদ দুর্বৃত্ত চক্র তারেক রহমানকেও মিথ্যা মামলায় মিথ্যা তথ্য দিয়ে ফরমায়েশি সাজা দিয়েছে। এই দুর্বৃত্ত চক্র বিএনপি সহ বিরোধী দল মতের বহু মানুষের জীবন তছনছ করে দিয়েছে। দুদকের মতো এই রাষ্ট্রের প্রতিষ্ঠানে হাসিনা কাজল খুরশিদ গংয়ের মতো ছাত্রলীগের ক্যাডার দিয়ে সম্পূর্ণভাবে লীগের প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। মোশাররফ হোসেন কাজল ছিলেন 1975 সাল থেকে 1981 সাল পর্যন্ত মিরপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, সার্জিসের নেতৃত্বে দুধ কেজে 4 সদস্যের দল। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মইউদ্দিন আব্দুল্লাহ সহ সাক্ষাৎ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বে 4 সদস্যের একটি দল। বৃহস্পতিবার দুপুর 1:45টার দিকে তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান। সাক্ষাৎ শেষে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। দুদক সূত্রে জানা গেছে তারা বেশ কিছু দাবি ও সুপারিশ পেশ করবেন। এদিকে বুধবার দুপুরে মিথ্যা মামলা, চাঁদাবাজি, হয়রানি, নির্যাতন ও বিভিন্ন সেতুতে টোল আদায় বন্ধ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন সার্জিস আলম। ফেসবুক পোস্টে সার্জিস বলেন, দুটি জরুরি বিষয় নিয়ে আমাদের কথা বলার আছে। একটি হলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় 15টি সেতুতে ছাত্রদের কথা বলে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা হলো এটি রাষ্ট্রের আয় উৎস। ফলে কেউ স্টুডেন্টদের কথা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম অপব্যবহার করে এই কাজ করবেন না। প্রতিটি ব্রিজে টোল দিতে হবে। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো ট্রেনের ট্রাক কোথাও গেলে টোল দিতে হবে, কেননা দেশকে স্থিতিশীল করতে হলে দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল করতে হবে। কিন্তু ক্ষমতার অপব্যবহার করার যে নোংরা সংস্কৃতি ছিল এত বছর ধরে, এখন আপনি যদি সামান্য কিছু অস্বস্তিশীল অবস্থা দেখে সেই ক্ষমতার অপব্যবহার করেন কিংবা কোনো সেতুতে টোল দেওয়া বন্ধ করে দেন বা স্টিকার দেখিয়ে পার হয়ে যান, এটিকে আমরা কোনোদিনও সমর্থন করি না। সার্জিস বলেন, আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা হলে এসব সেতু টোল দিয়ে যেতে হবে, কেননা ত্রাণের কথা বলে কোনো একটি গাড়ি পার হয়ে গেলে তার সঙ্গে আরো অনেক গাড়ি পার হয়ে যাচ্ছে। এভাবে ক্ষমতার অপব্যবহার বা নোংরা সংস্কৃতিতে আমরা কোনোভাবে সমর্থন করি না। রাষ্ট্র সুন্দরভাবে চলার জন্য রাষ্ট্রের আয়ের উৎসগুলো সুন্দরভাবে চলতে হবে।